আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, অনলাইন ক্লাসে তোমাদের অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি জুবায়দা নাহার, সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ, মোবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ। আমরা কি নিয়ে পড়াশোনা করছিলাম মনে আছে নিশ্চয়ই? আমরা জলবায়ু বিভাগ অধ্যায় থেকে জলবায়ুর উপাদান এবং নিয়ামক নিয়ে পড়াশোনা করছিলাম, তাই না? আজ আমি তোমাদের বায়ুর আর্দ্রতা ও ঘনীভবন এবং দেখতে পাচ্ছ মেঘ এবং বৃষ্টিপাত, এইগুলো নিয়ে পড়াবো। এতদিন আমরা কি পড়েছি? বায়ু পড়েছি, বায়ু প্রবাহ, আবহাওয়া জলবায়ুর নিয়ামক এবং বিভিন্ন রকম বায়ু প্রবাহগুলো আমরা পড়েছি। নিয়ত বায়ু, সাময়িক বায়ু, স্থানীয় বায়ু, অনিয়মিত বায়ু, আবার বায়ুমণ্ডলীয় যে গোলযোগ, ঝড় ঝাপটা, টর্নেডো, ঘূর্ণিঝড়, কালবৈশাখী ইত্যাদি নিয়ে আমরা কিন্তু পড়াশোনা করেছি। আজ আমরা জলবায়ুর উপাদানের নিয়ামকের মধ্যে আর্দ্রতা, ঘনীভবন করব এবং মেঘ বৃষ্টি এগুলো নিয়ে পড়ব। তো এগুলো নিয়ে পড়ার আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা নিশ্চয়ই বাষ্প চেনো নাকি? জলীয় বাষ্প বা বাষ্প। যদি তোমরা পানি হাঁড়িতে যদি পানি গরম করা হয়, পানি ফুটানো হয়, তাহলে কি হয়? সেটার উপরে যদি তোমরা ঢাকনা দিয়ে রাখো বা তখন পানি যখন ফুটে ওঠে তখন কি দেখা যায়? সাদা সাদা বাষ্প উড়ে যাচ্ছে উপরের দিকে, দেখা যায় না? তো বাষ্পটার মধ্যে যদি তুমি হাত রাখো বা ঢাকনা দাও, তাহলে দেখবে সেটার মধ্যে ফোঁটা ফোঁটা বিন্দু বিন্দু পানি জমে না? এই জিনিসটা খেয়াল রাখবে। এইটা নিয়েই কিন্তু এই ডিটেলসে আজকে আমরা পড়ব। ওই যে আমরা চুলায় পানি গরম করলাম, পানি ফুটে উঠলে সাদা সাদা বাষ্প উপরে উঠে যাচ্ছে, এই ঠিক একইভাবে ভূপৃষ্ঠে কী হয়? ভূপৃষ্ঠে তো অনেক গাছ, অনেক নদী নালা, খাল বিল, সমুদ্র আছে। তো এগুলো থেকে সূর্যের তাপে কী করে? পানি ওরকম বাষ্প হয়ে কী করে? উপরে উঠে যায়। বাষ্প যেহেতু হালকা, জলীয় বাষ্প, এটা উপরে উঠে বায়ুমণ্ডলের সাথে মিশে যায়। এইটাই হচ্ছে এই প্রক্রিয়াটা হচ্ছে বাষ্পীভবন। বাষ্পীভবনের ফলে কি হচ্ছে? সূর্যের তাপে পানি বাষ্পে পরিণত হয়ে উপরে উঠে বাতাসের সাথে মিশে অদৃশ্য হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে বাষ্পীভবন। আর আজ আমরা যেহেতু পড়ব বায়ুর আর্দ্রতা, আর্দ্রতাটা কাকে বলে? ওই যে জলীয় বাষ্প বায়ুতে মিশে গেল, বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতিটাকেই বলা হয় বায়ুর আর্দ্রতা। বাতাসে জলীয় বাষ্পের অবস্থান বা উপস্থিতি, সেটাই হচ্ছে বায়ুর আর্দ্রতা। আর এই আর্দ্রতা কিন্তু বায়ুতে থাকার, জলীয় বাষ্প থাকার নিয়ম আছে। একটা নির্দিষ্ট বায়ুতে নির্দিষ্ট তাপমাত্রায় বায়ু কিন্তু জলীয় বাষ্প ধারণ করার একটা নির্দিষ্ট ক্ষমতা আছে, যে একটা নির্দিষ্ট তাপে এবং চাপে বায়ু, একটা নির্দিষ্ট পরিমাণ বায়ু নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে। একটা বায়ুতে যতটুকু জলীয় বাষ্প, একটা নির্দিষ্ট আয়তনের বায়ু, একটা নির্দিষ্ট তাপে বায়ু যতটুকু জলীয় বাষ্প ধারণ করতে পারে, বায়ুতে যদি ঠিক অতটুকু জলীয় বাষ্প থাকে, তাহলে সেই বায়ুটাকে বলা হবে সম্পৃক্ত বায়ু বা পরিপৃক্ত বায়ু। সম্পৃক্ত বা পরিপৃক্ত বায়ু, অর্থাৎ একটা নির্দিষ্ট তাপে বায়ুতে যেই পরিমাণ জলীয় বাষ্প থাকতে পারে, ঠিক সেই পরিমাণ জলীয় বাষ্প যদি থাকে, তাহলে সেটা সম্পৃক্ত বা পরিপৃক্ত, হ্যাঁ, সে স্যাটিসফাইড। কিন্তু যদি তাপমাত্রা বেড়ে যায়, তাহলে তাপমাত্রা বাড়লে কিন্তু জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায়, আর কমলে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যায়। যদি তাপমাত্রা বেড়ে যায়, তাহলে বায়ুটা আরও বেশি জলীয় বাষ্প ধারণ করতে পারবে, আর যদি কমে যায়, তাহলে অতিরিক্ত জলীয় বাষ্প তখন অন্য প্রসেসে যাবে, সেটা পরে বলছি। এখন আসো পরম আর্দ্রতা কি। একটা হচ্ছে আমরা বললাম আর্দ্রতাটা কি, আর বললাম সম্পৃক্ত বায়ু এবং পরিপৃক্ত বায়ু। এখন আসো আমরা বলছি পরম আর্দ্রতা। একটা নির্দিষ্ট আয়তনের বায়ুতে অবস্থিত জলীয় বাষ্পের পরিমাণই হচ্ছে ওই বায়ুর পরম আর্দ্রতা। মানে একটা নির্দিষ্ট আয়তনের বায়ুতে যতটুকু জলীয় বাষ্প থাকবে, সেটা যে পরিমাণই হোক, সেটাই হচ্ছে সেই বায়ুর পরম আর্দ্রতা। বোঝা যাচ্ছে? এরপরে আসো আপেক্ষিক আর্দ্রতা। দেখতে পাচ্ছ পরম আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতাটা কি?
আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে একটা নির্দিষ্ট তাপে এবং চাপে একটা নির্দিষ্ট আয়তনের বায়ু, মনে করো 1 ঘনমিটার বায়ু, হ্যাঁ, সেটা যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে এবং তার সাথে যে পরিমাণ জলীয় বাষ্প সেটাতে আছে, এই দুইটার অনুপাতকে বলা হয় আপেক্ষিক আর্দ্রতা। তাহলে আপেক্ষিক আর্দ্রতাটা কি? একটা নির্দিষ্ট তাপে এবং চাপে বায়ু যে পরিমাণ জলীয় বাষ্প বায়ুতে থাকে তার সাথে ওই তাপ এবং চাপে বায়ু যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে তার অনুপাতকে বলা হয় আপেক্ষিক আর্দ্রতা। তাহলে দেখতে পাচ্ছ আপেক্ষিক আর্দ্রতার সূত্র একটা আছে, দেখো, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ ডিভাইডেড বাই একই উষ্ণতায় বায়ুতে জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা ইন্টু 100, হ্যাঁ, পার্সেন্টেজে বের করা হবে। তাহলে একটা নির্দিষ্ট তাপ এবং চাপে বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে সেই সাথে ওই তাপ এবং চাপে বায়ু যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে, এই দুটার অনুপাতকে বলা হয় আপেক্ষিক আর্দ্রতা। যদি আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি পায়, তাহলে যদি তাপ বৃদ্ধি পায় তাহলে আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি পাবে, আর যদি উষ্ণতা কমে যায় তাহলে আপেক্ষিক আর্দ্রতা কমে যাবে। কিন্তু আপেক্ষিক আর্দ্রতা যদি কম হয়, যে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা কম, সেই বাতাস কি আরও বেশি, তার আপেক্ষিক আর্দ্রতা কম আছে, সে আরও জলীয় বাষ্প ধারণ করতে পারবে, তাহলে সেই বাতাসটা কিন্তু আরও জলীয় বাষ্প ধারণ করতে পারে। তার মানে ওই বাতাসে ওই এলাকাতে বাষ্পীভবন বৃদ্ধি পায়। আর যদি আপেক্ষিক আর্দ্রতা যদি বেশি হয়, তার মানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি আছে, তাহলে কিন্তু ওখানে বাষ্পীভবনটা কম হয়, কারণ ওখানে জলীয় বাষ্প দিয়ে সে স্যাটিসফাইড, মোটামুটি ভরপুর, তাহলে আর বেশি কিন্তু বাষ্পীভবনটা হয় না। এই কারণে দেখবে যে আমাদের দেশে শীতকালে কি হয়, বাতাস কেমন থাকে বলো, আর্দ্র না শুষ্ক? আর্দ্র থাকে না? তাহলে আর্দ্র থাকে যখন বাতাসের জলীয় বাষ্প বেশি থাকে বা থাকে, যেই বাতাসের জলীয় বাষ্প থাকে সেটা হলো আর্দ্র বায়ু, আর যে বাতাসের জলীয় বাষ্প কম থাকে সেটা হলো শুষ্ক বায়ু। তাহলে শীতকালে আমাদের দেশের জলীয় বাষ্প কি থাকে, কম থাকে, তাহলে সে কখন বায়ুটা শুষ্ক থাকে। তার মানে যখন তোমার বায়ুর আপেক্ষিক আর্দ্রতা যদি কম হয়, তাহলে আমি বলেছি যে সেই বায়ু কী করবে, সেখানে বাষ্পীভবন বেশি হবে, যার ফলে শীতকালে গ্রীষ্মকালের যে কাপড় যদি ভেজা কাপড় নাড়া হয় তাড়াতাড়ি শুকিয়ে যায়। কারণ হচ্ছে সেখানে আপেক্ষিক আর্দ্রতা কম, যার ফলে আর্দ্রতা কম থাকাতে সেখানে বাষ্পীভবন বেশি হবে, দ্রুত হবে, যার ফলে কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায়। কিন্তু গ্রীষ্মকালে কি হচ্ছে, গ্রীষ্মকালে কিন্তু আপেক্ষিক আর্দ্রতাটা বেশি থাকে, তার মানে জলীয় বাষ্পটা মোটামুটি জলীয় বাষ্প দিয়ে স্যাটিসফাইড থাকে বা বায়ু, যার ফলে বাষ্পীভবন কম হয়, ধীরে ধীরে হয়, যার ফলে কিন্তু কাপড় দেরিতে শুকায়। এই প্রশ্নটা মাঝে মাঝে আসে যে শীতকালে কেন গ্রীষ্মকালে যে কাপড় তাড়াতাড়ি শুকায়, এই আর্দ্রতার তারতম্যের জন্য, আপেক্ষিক আর্দ্রতার যে কম বেশি হচ্ছে, যার ফলে কিন্তু শীতকালে আর্দ্রতা কম থাকার জন্য তাড়াতাড়ি কাপড় শুকিয়ে যাচ্ছে, আর গ্রীষ্মকালে তার উল্টো অবস্থা হচ্ছে। তাহলে আমরা কি কি দেখলাম? আমরা দেখলাম হচ্ছে আর্দ্রতা, সম্পৃক্ত বা পরিবৃক্ত বায়ু, পরম আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা, এবং আমরা আপেক্ষিক আর্দ্রতার সূত্র এবং আপেক্ষিক আর্দ্রতার ফলে আমাদের কি কি হচ্ছে সেগুলো আমরা দেখলাম। এখন আমরা দেখবো এখানে ঘনীভবন। এখন আমরা দেখবো ঘনীভবন। ঘনীভবনটা কি? এই যে বললাম যে যদি বাতাসে যদি জলীয় বাষ্প, যে একটা নির্দিষ্ট তাপে যে জলীয় বাষ্পটা থাকে সেটাকে হচ্ছে, যেটি নির্দিষ্ট তাপে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে এটা পরম আর্দ্রতা, আর যে পরিমাণ জলীয় বাষ্প সে ধারণ করতে পারে সেই পরিমাণ থাকলে সেটাকে বলবো আমরা সম্পৃক্ত বা পরিপৃক্ত বায়ু। এখন একটা সম্পৃক্ত বা পরিপৃক্ত বায়ু হচ্ছে মানে তার যতটুকু ধারণ ক্ষমতা ততটুকু জলীয় বাষ্প সেই বাতাসে আছে, তাহলে সেই বাতাসটা তখন সম্পৃক্ত। কিন্তু যদি টেম্পারেচার বেড়ে যায়, বলেছি একটা নির্দিষ্ট তাপে, এখন যদি টেম্পারেচার বেড়ে যায় তাহলে আমরা জানি জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায়, সেই ক্ষেত্রে কী হবে, ওই বায়ুটা কি আর পরিপৃক্ত থাকবে? থাকবে না, কারণ তার জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যাচ্ছে। আর যদি ওই বায়ুর টেম্পারেচার কমে যায়, একটা পরিপৃক্ত বায়ু ছিল, যতটুকু জলীয় বাষ্প ধারণ করতে পারে ঠিক ততটুকুই ছিল, কিন্তু তার টেম্পারেচার যদি কমে যায় তখন কি হবে? জলীয় বাষ্প বেশি হয়ে যাবে না? কারণ টেম্পারেচার কমে গেছে, তার জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে গেছে, যার ফলে অতিরিক্ত জলীয় বাষ্পটা তখন কি হবে, ঘনীভূত হয়ে পানি কণায় পরিণত হয়। এই প্রক্রিয়াটা, এটাকে বলা হয় ঘনীভবন। তাহলে কি হচ্ছে যে একটা সম্পৃক্ত বা পরিপৃক্ত বায়ু যদি
তাতে কোনো কারণে তাপমাত্রা কমে যায়, তাহলে জলীয় বাষ্প বেশি হয়ে যাবে, তখন অতিরিক্ত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ঘনীভবনের সৃষ্টি করে। এটাই হচ্ছে ঘনীভবন। অতিরিক্ত জলীয় বাষ্পটা তখন ঘনীভূত হয়ে কী করে পানিকণা বা বরফকণায় পরিণত হয়। এটাই পানিকণায় পরিণত হলে এটাকে এই প্রক্রিয়াটা এটাই হচ্ছে ঘনীভবন। এখন আমাদের ঘনীভবনের পরে আমরা কি দেখব? মেঘ। মেঘ কীভাবে হয়? এই যে আমি বললাম যে একটা নির্দিষ্ট তাপে বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে সেই পরিমাণ থাকলে সম্পৃক্ত বা পরিপৃক্ত বায়ু, তার চেয়ে যদি তাপমাত্রা কমে যায় তখন অতিরিক্ত জলীয় বাষ্পটা কী করে? অতিরিক্ত জলীয় বাষ্পটা ঘনীভবনের সৃষ্টি করে বা অতিরিক্ত জলীয় বাষ্পটা জলকণা বা পানিকণায় পরিণত হয়, এটাকে বলে ঘনীভবন। তাহলে যখন উত্তপ্ত হয়ে মেঘ কী করে? পানি উত্তপ্ত হয়ে বাষ্পে পরিণত হয়ে উপরে উঠে যায়, তাই না? ঊর্ধ্বাকাশে উঠে যায়। ঊর্ধ্বাকাশে উঠে এই জলীয় বাষ্প উপরে কি তাপমাত্রা বেশি না কম? যত উপরে যাবে তাপমাত্রা কম। উপরে বায়ুটা উত্তপ্ত বায়ু উঠে প্রসারিত হয়, শীতল হয় সেটা ঠান্ডা হলে তখন কি করবে? ওই বাতাসটা যে বাতাস যে পরিমাণ জলীয় বাষ্প নিয়ে উঠেছিল তখন ওখানে যে যখন শীতল হলে তার জলীয় বাষ্প ধারণ ক্ষমতা তো কমে গেল। উপরে উঠলে তখন অতিরিক্ত জলীয় বাষ্পটা কি করবে? অতিরিক্ত জলীয় বাষ্পটা ঘনীভূত হয়ে জলকণা বা বরফকণায় পরিণত হয়। হ্যাঁ, এই জলকণা বা বরফকণায় পরিণত হয়, সেটা উপরে যে আমাদের বায়ুমণ্ডলে যে ধূলিকণা থাকে সেটাকে আশ্রয় করে ছোট ছোট জলকণা বা বরফকণায় পরিণত হয়ে বাতাসে ভেসে বেড়ায়। এটাই হচ্ছে মেঘ। তাহলে মেঘটা কি? মেঘটা হচ্ছে ওই যে জলীয় বাষ্পপূর্ণ বাতাস উপরে উঠে গেল হালকা হয়ে, উপরে উঠে যে প্রসারিত হয়ে শীতল হলে তার জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কী হবে? কমে যাবে। তখন অতিরিক্ত জলীয় বাষ্পটা ঘনীভূত হয়ে ছোট ছোট পানিকণা বা বরফকণায় পরিণত হয়ে আকাশে ঊর্ধ্ব বায়ুমণ্ডলে কী করে? ভেসে বেড়ায়। তখন সেটা ছোট ছোট উপরে যে ধূলিকণা আছে তাকে আশ্রয় করে পানিকণা বা বরফকণার আকারে ভেসে বেড়ায়। এটাই হচ্ছে মেঘ। হ্যাঁ, মেঘ। তাহলে আমরা কি বলছি? যে সূক্ষ্ম ধূলিকণাকে আশ্রয় করে যখন ভেসে বেড়ায় সেটাকে বলবো আমরা মেঘ। এই মেঘটা কি করে? এই আমাদের সূর্যের আলো বা চাঁদের আলো যখন এই মেঘ তুষার সমৃদ্ধ পাতলা মেঘের স্তর ভেদ করে পৃথিবীতে আসে, তখন ওই তুষার যে সমৃদ্ধ যে মেঘে ওই তুষারের মধ্যে বাধা পেয়ে কী করে? এটার আলোটা প্রতিফলিত হয়ে সূর্য বা চাঁদের চারিদিকে একটা বলয় বা একটা মণ্ডলের মতো সৃষ্টি করে। তোমরা কখনো কি আকাশের দিকে তাকিয়ে দেখেছো যে দেখবে যে সূর্য বা চাঁদের চারিদিকে একটা গোলাকার একটা সার্কেলের মতো দেখা যায়, রঙিন একটা সার্কেল দেখা যায়? দেখেছো কি? খেয়াল করেছো কখনো? উপরে দেখবে যে কখনো এই সার্কেলটাকে কিন্তু বেশ বড় হয়, মানে চাঁদ বা সূর্য থেকে দূরত্বে অবস্থান করে, আবার কখনো চাঁদ বা সূর্যের খুব কাছাকাছি অবস্থান করে। তাহলে ওই যে মেঘ, যে বরফকণা সমৃদ্ধ যে মেঘের স্তর, সেই পাতলা স্তর ভেদ করে যখন সূর্য বা চাঁদের আলো পৃথিবীতে আসতে যায় তখন ওই বরফকণার মধ্যে প্রতিফলিত হয়ে একটা রঙিন একটা সার্কেলের সৃষ্টি হয়, যেটা সূর্য বা চাঁদের চারিদিকে একটা রঙিন সার্কেলের সৃষ্টি হয়। এইটাকে বলা হয় হলো হোল বা তেজস্ক্লিক বলা হয়। আর যদি ওই মেঘটা যদি বরফকণা সমৃদ্ধ হয় তাহলে এটা কি হয়? যে তেজস্ক্লিকটা বড় হয়। হ্যাঁ, বড় হয় যখন চাঁদ বা সূর্যের চারিদিকে বড় একটা সার্কেল দেখা যায় এবং এটা রঙিন একটা সার্কেল। আর যদি এটা ওই মেঘের স্তরটা যদি পানিকণা সমৃদ্ধ হয় তখন এই হোলটা আকৃতিতে ছোট হয় এবং চাঁদ এবং সূর্যের খুব কাছাকাছি অবস্থান করে। তখন এটাকে বলা হয় মুকুট বা করোনা। এটা কিন্তু এই করোনা না, যে করোনার কারণে আমরা অনলাইন ক্লাস করতে বাধ্য, তাই না? এই করোনা সেই করোনা না, এটা হচ্ছে ওই যে চাঁদের চারিদিকে ছোট যে হোলটা সার্কেলটা সেটাকে বলা হয় করোনা। ঠিক আছে? তাহলে আমরা কি কি দেখতে পেলাম? আমরা দেখলাম যে আমরা এতক্ষণ পর্যন্ত দেখেছি আর্দ্রতা, পরিপৃক্ত বা সম্পৃক্ত বায়ু, পরম আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা, এবং আমরা আপেক্ষিক আর্দ্রতার সূত্রটা দেখেছি। তারপর ঘনীভবন, এবং আমরা দেখেছি মেঘ কীভাবে সৃষ্টি হয়, আমাদের চারপাশের যে
জলীয় বাষ্প আছে, এই আমাদের চারপাশে যে জলীয় বাষ্পটা কোথা থেকে হচ্ছে, আমাদের চারপাশে যে বিভিন্নভাবে পানি রয়েছে, যে আমাদের নদী, নালা, খাল, বিল, সমুদ্র, এখান থেকে সূর্যের তাপে বাষ্প হয়ে পানি কী করছে, বাষ্প হয়ে উপরে উঠে যাচ্ছে। যেহেতু জলীয় বাষ্প হালকা, উপরে উঠে যাচ্ছে, উপরে উঠে ঠান্ডা হয়ে শীতল হলে অতিরিক্ত জলীয় বাষ্পটা ঘনীভূত হয়ে, কারণ যখন শীতল হচ্ছে তখন জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যাচ্ছে, তখন ওটা শীতল হয়ে, অতিরিক্ত জলীয় বাষ্প শীতল হয়ে ঘনীভূত হয়ে কী করছে, ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা বা বরফকণায় পরিণত হচ্ছে, এবং এটা তখন উপরে ভাসমান ধূলিকণাকে আশ্রয় করে সে কী করছে, যে ধূলিকণা বা মেঘকে আশ্রয় করে বাতাসে ভেসে বেড়াচ্ছে ঊর্ধ্বাকাশে, এটা হচ্ছে মেঘ। এই মেঘের কিন্তু আবার শ্রেণীবিভাগ আছে। উচ্চতা অনুসারে মেঘকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে উঁচু মেঘ, একটা হচ্ছে মধ্যম উঁচু মেঘ, একটা হচ্ছে নিচু মেঘ। এই 3 ধরনের মেঘ। আর হচ্ছে তাছাড়াও মেঘের আকার আকৃতি অনুযায়ী এটাকে আবার 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো সিরাস মেঘ, দেখবে পাখির পালক বা আঁশের মতো কত পাতলা মেঘ যেন আকাশে ভেসে বেড়াচ্ছে, দেখা যায় না? পাতলা মেঘ আকাশে, বিশেষ করে শরতের আকাশে দেখবে পাতলা সিরাস মেঘ ভেসে বেড়াচ্ছে আঁশের মতো, এটা হলো সিরাস মেঘ। তারপরে হচ্ছে আমাদের দেখতে পাচ্ছ যে কিউমুলাস মেঘ। এটা হচ্ছে যে মেঘটা দেখতে পেঁজা তুলার মতো, স্তূপের মতো গোলাকার, দেখবে যে মনে হয় বিভিন্ন শেপ কল্পনা করলে মনে হয় যেন পাহাড় পর্বত বা এটা সেটা বিভিন্ন রকম পেঁজা তুলার মতো, স্তূপের মতো একটা মেঘ, এইটাকে বলা হয় আমাদের কিউমুলাস মেঘ। হ্যাঁ, এই মেঘ থেকে বৃষ্টিপাত হয়ে থাকে বেশি। আর হচ্ছে একটা দেখবে যে আরেকটা মেঘ দেখা যায় মনে হয় যেন স্তরে স্তরে সজ্জিত, একে বলা হয় স্ট্র্যাটাস মেঘ। এছাড়া এই 3 প্রকার মেঘ ছাড়া একরকম মেঘ দেখা যায়, যেটা হচ্ছে আকাশে কালো একটা বৈশিষ্ট্যহীন মেঘ, কালো মেঘে ছেয়ে যায়, এই মেঘটাকে বলা হয় নিম্বাস মেঘ। নিম্বাস মেঘ বলা হয়। তাহলে কতগুলো মেঘ আমরা দেখতে পেলাম? আমরা কিন্তু দেখতে পেলাম যে সিরাস মেঘ, কিউমুলাস মেঘ, আর হচ্ছে স্ট্র্যাটাস মেঘ, তাছাড়া যে কালো যে মেঘটার কথা বললাম ওটা হলো নিম্বাস মেঘ। এই হচ্ছে আমাদের মেঘ গেল। এখন আসো আমরা মেঘের পরে কি হয়, বৃষ্টিপাত। তাহলে বৃষ্টিপাত কিভাবে হয় আমরা দেখি। হ্যাঁ, তাহলে বৃষ্টিপাত এখন এখানে আমরা দেখছি মেঘ ও বৃষ্টিপাত। এখন আমরা বৃষ্টিপাত নিয়ে পড়ব। তাহলে আসো যে আবারও বলি যে মেঘটা কি, যে আমরা জানি বায়ুতে ভাসমান সূক্ষ্ম সূক্ষ্ম জলকণা বা বরফকণাকেই বলা হয় মেঘ। এখন ঊর্ধ্বাকাশে যে মেঘ আমরা দেখতে পাই, সেখানে যদি তাপমাত্রা আরও কমে যায় তখন কি হয়, এই যে ছোট 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 সূক্ষ্ম সূক্ষ্ম জলকণা, বরফকণা বলেছি, এই জলকণাগুলো তখন কি হয়, একটা জলকণা আরেকটা জলকণার সাথে একত্রিত হয়। একত্রিত হলে তার আকৃতি বড় হয়ে যায় না, তখন এই জলবিন্দু কণাগুলো একত্রিত হয়ে পানির ফোঁটায় পরিণত হয়। যখন এটা পানির ফোঁটায় পরিণত হয়, আকৃতি বড় হয়, এটার ওয়েটটা বেশি হয়, তখন এটা পৃথিবীর মধ্যাকর্ষণের টানে পৃথিবীতে নেমে আসে। এভাবে যদি অসংখ্য পানির ফোঁটা যখন একসাথে পৃথিবীতে নেমে আসে, তখন তাকে কি বলে, তখন সেটা হয় বৃষ্টিপাত। তাহলে বোঝা গেল যে আমরা যেহেতু মেঘ আর বৃষ্টিপাত করছি, ওই যে মেঘ আকাশে, যে আমরা বললাম যে বাতাসে যে জলকণা এবং তুষারকণা ভেসে বেড়াচ্ছে, সেগুলো যদি আরও তাপমাত্রা কমে যায়, তখন সেগুলো ঘনীভূত হয়ে একটা জলকণা আরেকটার সাথে মিলে বড় একটা পানির ফোঁটায় পরিণত হয়, এবং সেটা ভারী হয়ে যায় এবং পৃথিবীর মধ্যাকর্ষণের কারণে নেমে আসে। এভাবে হচ্ছে আমাদের কি হচ্ছে, বৃষ্টিপাত হয়। আর ওই যে জলকণাগুলো আবার বরফকণাগুলো যে আছে তার সাথে লেগে ওই বরফকণাগুলোর আকৃতি বড় হয়ে যায়, তখন বরফকণাগুলো ভারে নিচে নেমে আসে, এবং নিচে নামতে নামতে আস্তে আস্তে নিচের দিকে নামলে টেম্পারেচার কী হবে, বৃদ্ধি পেতে থাকবে। নিচে নামতে নামতে সেই বরফগুলো গড়ে পানিতে পরিণত হয়ে পৃথিবীতে পড়ে। এইভাবে আমাদের বৃষ্টিপাত সৃষ্টি হয়। তাহলে বোঝা গেল যে বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয় বা বৃষ্টিপাত কিভাবে সৃষ্টি হয়। হ্যাঁ, এভাবে হয়। আর সব মেঘ থেকে কি বৃষ্টি হয়? সব মেঘ থেকে কিন্তু বৃষ্টি হয় না। তোমরা আমি যখন বলেছি যে হাঁড়িতে পানি গরম করার কথা, যে পানি যখন আমরা গরম করছি তখন কিন্তু ওটা একটা শক্তি লাগছে না, তাপ শক্তির কারণে পানিটা কি হচ্ছে, বাষ্পে পরিণত হচ্ছে।
এবং এই বাষ্পটাকে যখন আমরা ঠান্ডা করছি তখন কিন্তু এটা পানিতে পরিণত হচ্ছে, তাই না? এখন ওরকমই মেঘ যখন উপরে যায়, জলীয় বাষ্প ঘুরে বেড়াচ্ছে, যখন উপরে মেঘ যখন ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয়, বাষ্প থেকে জলকণায় পরিণত হলো, সেই সময় ওই বাষ্পীয় অবস্থায় থাকতে যে তাপটা, ওই যে তাপ শক্তিটা তার মধ্যে ছিল, সুপ্ত অবস্থায় ছিল, সেই শক্তিটা তখন সে বায়ুমণ্ডলে ছেড়ে দেয়। হ্যাঁ, বাষ্প হতে তো তার একটা তাপ শক্তি লাগছে, সেই শক্তিটা সুপ্ত অবস্থায় তার মধ্যে থেকে যায়। যখন সেটা বাষ্প থেকে আবার জলকণায় পরিণত হয়, তখন সেই তাপ শক্তিটা সে বায়ুমণ্ডলে উন্মুক্ত করে দেয় বা ছেড়ে দেয়। এটাকে বলা হয় সুপ্ত তাপ। এই সুপ্ত তাপটা যখন সে বায়ুমণ্ডলে ছেড়ে দেয়, তখন কিন্তু বায়ুমণ্ডলটা ওখানকার আবার উত্তপ্ত হয়ে যায়। যার ফলে যে মেঘ থেকে কি হচ্ছে, যে যখন ওই ঘনীভূত হয়ে জলকণা হচ্ছে, জলকণা পৃথিবীতে পড়তে পড়তে যখন নিচের দিকে নামতে যেই ওই যে সুপ্ত তাপটা বায়ুমণ্ডলে ছেড়ে যায়, যার ফলে ওই বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যায়, তখন ওই জলকণাটা আবার পুনরায় বাষ্পে পরিণত হয়ে যায়, যার ফলে সব মেঘে কিন্তু বৃষ্টিপাত হয় না। এবং ওই যে সুপ্ত তাপের কারণে তোমরা দেখবে যে অল্প একটু বৃষ্টি হলো, তবে দেখবে একটু খুব ব্যবসা একটা গরম লাগে, অথবা বৃষ্টির আগ মুহূর্তে একটা গরম ছাড়ে, কিন্তু খুব একটা গরম লাগে, কারণ তখন ওই বাষ্পটা জলকণায় পরিণত হলেই কি হবে, হলেই ওই যে সুপ্ত তাপটা বায়ুমণ্ডলে ছেড়ে দিচ্ছে, যার ফলে কিন্তু খুব গরম লাগে। বোঝা যাচ্ছে? তো আমরা এখন দেখি বৃষ্টিপাত কেন কিভাবে হয়, সুপ্ত তাপটা কি বুঝলাম। এখন আমরা কি করব, দেখবো যে বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ। এখন আমরা দেখব হচ্ছে বৃষ্টিপাতের শ্রেণী বিভাগটা দেখব। বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ। বৃষ্টিপাত, তোমরা যখন দেখেছো যে জলীয় বাষ্পপূর্ণ বাতাস কি করছে, উপরে উঠছে, উপরে উঠে শীতল হচ্ছে, শীতল হয়ে ঘনীভূত হচ্ছে, ঘনীভূত হয়ে বৃষ্টিপাত হচ্ছে, তাই না? এভাবে বৃষ্টিপাত হচ্ছে। তো এই যে বাতাস, জলীয় বাষ্পপূর্ণ বাতাসটা কি করে, চারটি উপায়, এই চারটি উপায়ে কিন্তু জলীয় বাষ্পপূর্ণ বাতাস উপরে উঠে যায়, উপরে উঠে তারপরে ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। এই জন্য বৃষ্টিপাতকে চারটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে পরিচলন বৃষ্টিপাত, 2 নম্বর শৈলক্ষেপ বৃষ্টিপাত, তারপরে হচ্ছে ঘূর্ণিবাত বৃষ্টিপাত এবং ঘূর্ণিবাত বৃষ্টিপাত এবং হচ্ছে সংঘর্ষ বৃষ্টিপাত। এই চারটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে আসলে আমরা পরিচলন বৃষ্টিপাত নিয়ে পড়ব। এখানে ছবিতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পরিচলন বৃষ্টিপাত। তাহলে পরিচলন বৃষ্টিপাতটা আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি। আমরা কি দেখি, যে আমরা কিন্তু আগে আমরা যখন বায়ুমণ্ডল পড়েছি তখন দেখেছি যে কোনো জায়গায় যদি কি হয়, নিম্নচাপের সৃষ্টি হয়, সেখানকার বাতাস কী করে উপরে উঠে যায়, এবং সেখানে যে গ্যাপের সৃষ্টি হয়, যে বায়ুশূন্যতার সৃষ্টি হয়, সেটা পূরণ করার জন্য আশেপাশে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে বাতাস কী করে প্রবাহিত হয়ে আসে দেখেছি না? ঠিক একইভাবে ভূপৃষ্ঠের বাতাস যখন উষ্ণ, কোনো জায়গার বাতাস উত্তপ্ত হয়ে উপরে উঠে যায়, তখন কি করে, সেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে বাতাস উত্তপ্ত হয়ে উপরে উঠে যাচ্ছে, উপরে উঠে যায়। তখন এই গ্যাপ পূরণের জন্য আশেপাশের, এই যে দেখো জলীয় বাষ্পপূর্ণ বাতাসটা উপরে উঠে যাচ্ছে, তখন এই চারপাশের উচ্চচাপ অঞ্চল থেকে শীতল বাতাসটা এই নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এটি তো নিয়ম, তাই না? এই যে উচ্চচাপ অঞ্চল থেকে শীতল বাতাসটা এই অঞ্চলে এসে গ্যাপটা পূরণ করে, এবং এখান থেকে উত্তপ্ত হয়ে বাতাস নিম্নচাপ অঞ্চল থেকে উপরে উঠে এই বাতাসটা শীতল হয়ে ঘনীভূত হয়ে কি করে, মেঘের সৃষ্টি করে। শীতল হয়ে উপরে যে ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি করে। এই মেঘের এখানে যখন তাপমাত্রা আরও কমে যায়, তখন সেখান থেকে এই মেঘ থেকে কি হয়, যে জলকণার সৃষ্টি হয়ে জলবিন্দুতে পরিণত হয়ে সেগুলো কী করে বৃষ্টিপাত হিসেবে ভূপৃষ্ঠে নেমে আসে। এইভাবে যে বাতাস কী করছে, উত্তপ্ত একটা জায়গার বাতাস উত্তপ্ত হলে উত্তপ্ত বাতাস, জলীয় বাষ্পপূর্ণ বাতাস উপরে উঠে যাচ্ছে, উপরে উঠে ঠান্ডা হয়ে শীতল হয়ে ঘনীভূত হয়ে কী করছে, জলকণায় পরিণত হয়ে পৃথিবীতে নেমে আসছে, বৃষ্টিপাত হিসেবে নেমে আসছে। এবং আবার নিচে এসে কী করছে, আমরা চারদিক থেকে দেখছি এই যে এই বায়ুশূন্যতা গ্যাপ পূরণ করার জন্য এখান থেকে দেখো শীতল বাতাস উচ্চচাপ অঞ্চল থেকে ওই নিম্নচাপ অঞ্চলের দিকে আসছে, এবং সেই বাতাস উত্তপ্ত হয়ে উপরে উঠে যাচ্ছে, উপরে উঠে আবার শীতল হয়ে উপরে উঠে শীতল হয়ে আবার বৃষ্টিপাত হিসেবে পড়ছে, এবং সেই বৃষ্টিপাতের পানিও কিন্তু আবার এই যে তাপে ওই জায়গা থেকে তাপে আবার উত্তপ্ত হয়ে উপরে উঠে যাচ্ছে, বাষ্প হয়ে উপরে উঠে যাচ্ছে। এই যে একটা সার্কেল চলছে, যে
উত্তপ্ত একটা অঞ্চলের উত্তপ্ত বাতাস, জলীয় বাষ্পপূর্ণ বাতাস উপরে উঠে যাচ্ছে, সেখানে উঠে শীতল ঘনীভূত হয়ে বৃষ্টিপাত হিসেবে পড়ছে। আবার সেখান থেকে বাতাস আবার ঘনীভূত হয়ে আবার সেখান থেকে উত্তপ্ত হয়ে আবার হচ্ছে উপরে উঠে যাচ্ছে। এই যে একটা সার্কেল চলছে, এইটাকে বলা হয় পরিচলন এই পরিচলন প্রক্রিয়া। এবং এই পরিচলন প্রক্রিয়ায় উষ্ণতার বিনিময়ের মাধ্যমে এই বৃষ্টিপাত হয় বলে এটাকে বলা হয় পরিচলন বৃষ্টিপাত। এই পরিচলনের মাধ্যমে এটা কি করছে, যে তাপমাত্রা বা উষ্ণতার বিনিময়ের মাধ্যমে কি করছে, এই জাতীয় বৃষ্টিপাত হয় বলে এটাকে বলা হয় পরিচলন বৃষ্টিপাত। আর হচ্ছে সাধারণত এই ধরনের বৃষ্টিপাতে বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়ে থাকে, এবং কিউমুলাস মেঘ থেকে সাধারণত এই বৃষ্টিপাত হয়ে থাকে বলে এই বৃষ্টিপাতের মধ্যে দেখা যায় এটা খুব বেশি বিস্তার লাভ করে না এবং অল্পস্থায়ী বা দীর্ঘস্থায়ী হয় না এটা। আর এই ঝড় বৃষ্টির পর দেখা যায় আকাশ মেঘমুক্ত পরিষ্কার দেখা যায়। এ ধরনের বৃষ্টিপাত কোথায় বেশি হয় বলতো? নিরক্ষীয় অঞ্চলে। 0 থেকে 10 ডিগ্রি অক্ষাংশের মধ্যে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়, এবং সেখানে দেখেছো যে জলভাগের পরিমাণ বেশি, যার ফলে সেখানকার কি হয়, সেখানকার পানিগুলো উত্তপ্ত হয়ে বাষ্পে পরিণত হয়ে এই জলীয় বাষ্পপূর্ণ বাতাসটা উপরে চলে যায় এবং উপরে উঠে মেঘের সৃষ্টি করে। এই মেঘ আরও ঘনীভূত হয়ে তখন বৃষ্টিপাত হিসেবে ভূপৃষ্ঠে নেমে আসে। তাহলে নিরক্ষীয় অঞ্চলে এই প্রক্রিয়ায় সারা বছর এই পরিচালন প্রক্রিয়া বৃষ্টিপাত হয়। সেখানে সারা বছর এই পরিচালন প্রক্রিয়া বৃষ্টিপাত হয়। নিরক্ষীয় অঞ্চলে সূর্যের তাপে দিনের বেলায় জলীয় বাষ্পপূর্ণ বাতাস উপরে উঠে যায় এবং বিকাল 3টে থেকে 4টার সময় আকাশ কালো করে সন্ধ্যার আগে থেকে বৃষ্টি শুরু হয়। সন্ধ্যার পর পর্যন্ত একদম মুষলধারে বৃষ্টিপাত হয় এবং বৃষ্টিপাতের পরে মেঘমুক্ত নির্মল আকাশ রাতেরবেলা দেখা যায়। তো এইভাবে নিরক্ষীয় অঞ্চলে হয়। আর আমাদের দেশেও কিন্তু পরিচলন বৃষ্টিপাতটা কখন হয় বলতো? বর্ষাকালে। বর্ষাকালে কিন্তু আমাদের দেশে সূর্য কর্কট ক্রান্তির উপর ওই সময়টা জুন জুলাই মাসে কী করে, লম্বভাবে কিরণ দেয়, যার ফলে টেম্পারেচার বেশি থাকে। আবার বর্ষাকালে চারিদিকে পানিতে টইটুম্বুর, যার ফলে বা জলীয় বাষ্পের সৃষ্টি হয় এবং এই জলীয় বাষ্পটা উপরে উঠে পরিচলন প্রক্রিয়া আমাদের দেশে বর্ষাকালে কিছুটা বৃষ্টিপাত ঘটিয়ে থাকে। তাহলে এই গেল আমাদের পরিচলন বৃষ্টিপাত। এরপর আসো আমরা বলেছি দ্বিতীয় বৃষ্টিপাতটা শৈলক্ষেপ বৃষ্টিপাত। এই যে ছবিতে দেখতে পাচ্ছ শৈলক্ষেপ বৃষ্টিপাত, একটু খেয়াল করো। শৈলক্ষেপ বৃষ্টিপাতটা কি? জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ ও আর্দ্র বায়ু ভূপৃষ্ঠের উপর দিয়ে যখন প্রবাহিত হয়ে যায়, প্রবাহিত হওয়ার সময় সামনে যদি কোনো পাহাড় পর্বত থাকে, তাহলে কি হবে, সেই পাহাড় পর্বতে দেখো সামনে পাহাড় পর্বত থাকলে তাতে বাধা পেয়ে বাতাসটা কি করে, উপরে উঠে যায়। যখন এই জলীয় বাষ্পপূর্ণ বাতাস কোনো পর্বতে বাধা পেয়ে সে কী করে, সোজা উপরে উঠে যায়। উপরে উঠে গেলে তাপমাত্রা বাড়বে না কমবে? উপরে উঠে যে তাপমাত্রা কমে যায়, কারণ যতই উপরে উঠবে তাপমাত্রা কমবে। তাছাড়া পাহাড়ের মাথায় তো তুষার আছে, সেখানে যে কী করে তাপমাত্রা কমে যায়। তাপমাত্রা কমে গেলে অতিরিক্ত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। পাহাড়ের প্রতিপাত, এটা প্রতিপাত অংশ পাহাড়ের কি করে, যে অনুবাদ ঢালে কি করছে, যে প্রতিপাত পার্শ্বে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। এটা হচ্ছে প্রতিপাত পার্শ্ব, এটা হলো অনুবাদ পার্শ্ব। তাহলে যেই পাশ দিয়ে বাতাসটা উঠে মেঘের সৃষ্টি করে পাহাড়ের প্রতিপাত পার্শ্বে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। এটাকে বলা হয় শৈলক্ষেপ বৃষ্টি। যেহেতু পাহাড়ে বা ভূমির বন্ধুরতার জন্য এই ধরনের বৃষ্টিপাত সৃষ্টি হয়, এই জন্য এটাকে শৈলক্ষেপ বৃষ্টি বলা হয়। অনেক সময় পাহাড়ি বাধা পেয়ে এই ধরনের বৃষ্টিপাতের সৃষ্টি হয় বলে এটাকে কি বলা, পাহাড়ি বৃষ্টিও বলা হয়ে থাকে। আমাদের দেশে কিন্তু রাঙামাটি, বান্দরবন, চট্টগ্রামের অঞ্চলে এই ধরনের বৃষ্টিপাত হয়ে থাকে। তাছাড়া আসাম, খাসিয়া, জয়ন্তিয়ার পাহাড় এবং মায়ানমারের আরাকান পাহাড়ে এই ধরনের বৃষ্টিপাত হয়ে থাকে। এখন এই ধরনের প্রতিপাত পাশে প্রচুর বৃষ্টিপাত হয় হলে অনুপাত পাশটা, অন্য পাশটা, বিপরীত পাশটায় কিন্তু বৃষ্টিপাত হয় না। কেন হয় না? কিন্তু প্রশ্ন আসে। প্রতিপাত পাশে দিয়ে জলবাষ্পপূর্ণ বাতাস উপরে উঠে যে বৃষ্টিপাতটা ঘটায়, কিন্তু এই বাতাসটা পাহাড়ের অপর পাশে যেতে যেতে সেই বাতাসে কিন্তু আর জলীয় বাষ্প অবশিষ্ট থাকে না। আর যদিও বা কিছু জলীয় বাষ্প থাকে, সেই বাতাসটা নিচের দিকে নামার সময় কী হবে, বাতাসের টেম্পারেচার বেশি বেড়ে যাবে। নিচের দিকে তো টেম্পারেচার বেশি, তাই না? নামতে নামতে
সেই বাতাসটার জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায়, যার ফলে ওই বাতাসে আর বৃষ্টিপাত হয় না। এই জন্য পাহাড়ের অপর পাশে অনুপাত ঢালে কিন্তু বৃষ্টিপাত হয় না। এই জন্য ওই অঞ্চলটাকে বলা হয় বৃষ্টির ছায়া অঞ্চল। দেখতে পাচ্ছ ওই পাশে শুষ্ক শীতল বাতাস প্রবাহিত হয় এবং ওই পাশটাকে বলা হয় বৃষ্টির ছায়া অঞ্চল। অনেক সময় প্রশ্ন আসে যে বৃষ্টির ছায়া অঞ্চল কেন সৃষ্টি হয়, বা পাহাড়ের অনুপাত ঢালে কেন বৃষ্টিপাত হয় না। তখন কিন্তু এটা কিন্তু গুছিয়ে লিখতে হবে। হ্যাঁ, যে অপর পাশে কি হয়, যে বাতাসটা প্রবাহিত হয় তাতে তো জলীয় বাষ্প অবশিষ্ট থাকে না, সব জলীয় বাষ্প প্রতিপাত ঢালে বৃষ্টিপাত হয়ে পড়ে যায়। যদিও কিছু জলীয় বাষ্প থাকে, কিন্তু সেটা পাহাড়ের ঢাল বেয়ে নামতে গেলে টেম্পারেচার বেড়ে যাচ্ছে, যার ফলে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে কি হচ্ছে, ওই বাড়িতে আর কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না। এই হলো এই ধরনের বৃষ্টিপাত কোথায় কোথায় দেখা যায় আমি বলেছি, এবং এটাকে এই বৃষ্টিটাকে বলা হয় শৈলোৎক্ষেপ অথবা আমাদের কি বৃষ্টি, অনেক সময় পাহাড়ি বৃষ্টি বলে। এরপরে আমাদের আসছে হলো ঘূর্ণি বৃষ্টি। আমি ঘূর্ণিঝড় পড়িয়েছিলাম, মনে আছে, যে একটা ছোট্ট এলাকায় যদি হঠাৎ কি হয়, বাতাসের তাপমাত্রা বেড়ে যায়, তাহলে ওখানে নিম্নচাপ হয়, তাই না? তো একটা জায়গায় ছোট একটা অল্প পরিসরের স্থানে যদি বাতাসের তাপমাত্রা যদি বেড়ে যায়, তখন সেখানকার বাতাস কী হবে, উত্তপ্ত হালকা হয়ে উপরে উঠে যাবে। কিন্তু এই গ্যাপটা পূরণের জন্য পাশের উচ্চচাপ অঞ্চল থেকে বাতাস কি করে, ঘুরতে ঘুরতে ওই নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়ে হয়ে কি করে, ঘূর্ণিঝড়ের সৃষ্টি করে, বলেছিলাম না? তো কি করে, এই একইভাবে যখন আমাদের একটা জায়গায় নিম্নচাপের সৃষ্টি হয়, সেখানকার বাতাস উপরে উঠে যায় চারিদিকে, উচ্চচাপ অঞ্চল থেকে সেখানে বাতাস ঘুরতে ঘুরতে কোন দিক থেকে ঘুরে, উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে ঘুরতে ঘুরতে আসে, আর দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে ঘুরতে ঘুরতে আসে। এটা ঘুরতে ঘুরতে এসে এই ঘুরতে 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 বাতাসটা উপরে উঠে যায়। বলেছিলাম যে আমাদের কলেজের মাঠে অনেক সময় তোমরা দেখবে যে ছোট ছোট কাগজের টুকরা, পাতা, এগুলো যেন শুকনো পাতা যেন উঠতে 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 উপরে উঠে যাচ্ছে। তখন এটা আমি ছোট্ট পরিসরে বলেছিলাম, এটা যখন বড় পরিসরে হয় তখন সেটা হলো ঘূর্ণিঝড় হয়। এবং বৃষ্টির ক্ষেত্রে কি হয়, এই বাতাসটা যখন ঘুরতে ঘুরতে উপরে উঠে যায়, এই বাতাসের যেই উপরে উঠে শীতল হয়ে ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাতটা ঘটায়, সেটাকে বলা হয় ঘূর্ণি বৃষ্টি বা ঘূর্ণিঝড় বৃষ্টি। এই ধরনের বৃষ্টির সময় 12 সেন্টিমিটার থেকে 16 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়ে থাকে। আর হচ্ছে এই বাতাসটা এইভাবে ঘুরে 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 উপরে হয়ে এটা ঘূর্ণিবৃষ্টির সৃষ্টি করে। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে এই যে বাতাসটা আসছে, এটা এখানে নিম্নচাপের সৃষ্টি হয়েছে, বাতাসটা এসে এই দেখো এখানে ঘুরতে ঘুরতে বাতাসটা কিন্তু উপরে উঠে যায়, উপরে উঠে যে এখানে যে বৃষ্টিপাতটা ঘটে সেটাই হচ্ছে ঘূর্ণিবৃষ্টি। ওকে, তো এই জায়গাটায় বৃষ্টিপাত হয় যে বৃষ্টিপাতটা হয় সেটা হচ্ছে আমাদের ঘূর্ণিবৃষ্টি। আর হচ্ছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে যে মেঘ হয়ে এখানে এসে বৃষ্টি পড়ে, এভাবে ঘূর্ণিবৃষ্টির সৃষ্টি হচ্ছে। তো বাংলাদেশে কি হয়, মৌসুমি বায়ু প্রবাহিত হওয়ার আগে এবং পরে বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হয়, এবং সৃষ্টি হলে কি করে যে বাংলাদেশের পশ্চিমবঙ্গে এই ধরনের বৃষ্টিপাত হয়ে থাকে। তাহলে এই গেল ঘূর্ণিবৃষ্টি। এরপরে আসো আমাদের আর একটা বৃষ্টি বাকি রয়েছে, সংঘর্ষ বৃষ্টি। দেখতে পাচ্ছ আমরা দেখেছিলাম যে সংঘর্ষ বায়ু দেখেছিলাম যে অনেক সময় কি হয় যে দুইটা বায়ু, একটা শীতল এবং উষ্ণ বায়ু পাশাপাশি বিপরীত দিকে প্রবাহিত হতে থাকে। তাহলে কি হয় যে আমাদের যে উষ্ণ এবং শীতল বায়ু মুখোমুখি উপস্থিত হয় এবং একে অপরের বিপরীত দিকে পাশাপাশিভাবে প্রবাহিত হতে থাকে। এভাবে যখন পাশাপাশি প্রবাহিত হতে থাকে তখন দুটোর মধ্যে একটু সংঘর্ষ হওয়ার কথা। তখন কি হয়, শীতল বায়ুর ধাক্কায় উষ্ণ বায়ু, শীতল বায়ু ধাক্কা দেয় কেন, কারণ শীতল বায়ু তো ঘন এবং ভারী, সেই বায়ুর ধাক্কায় উষ্ণ বায়ুটা কী করে, উপরে উঠে যায়। উষ্ণ বায়ুটা উপরে উঠে ঘনীভূত হয়ে ওই দুটো বায়ুর সীমান্তে উষ্ণ এবং শীতল বায়ুর যে বর্ডার, সীমারেখা বরাবর বৃষ্টিপাত ঘটায়। এই ধরনের বায়ুকে সংঘর্ষের ফলে সৃষ্টি হয় বলে এটাকে কি বলা হয়, সংঘর্ষ বৃষ্টিপাত। আর সীমান্ত বরাবর হয় বলে এটাকে সীমান্ত বৃষ্টিপাতও বলা হয়ে থাকে। তাহলে দুটো বায়ু যদি উষ্ণ এবং শীতল বায়ু মুখোমুখি হয়ে যদি দুই দিকে বিপরীত দিকে প্রবাহিত হতে থাকে, তাহলে ওদের মধ্যে যে সংঘর্ষ হয়ে শীতল বায়ুর ধাক্কায় উষ্ণ বায়ুটা উপরে উঠে শীতল হয়ে ঘনীভূত হয়ে বৃষ্টিপাত, দুটো বায়ু সীমানায় বৃষ্টিপাত হয়, এটাকে সীমান্ত বৃষ্টিপাত বা সংঘর্ষ বৃষ্টিপাত বলা হয়ে থাকে।
উত্তর গোলার্ধ আমাদের উত্তর গোলার্ধে বিশেষ করে 35 থেকে 65 ডিগ্রি অক্ষাংশের মধ্যে, 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে কোন বায়ু হবে? এটা হলো ক্রান্তীয় উষ্ণ বায়ু, এবং 65 ডিগ্রির দিকে আমাদের শীতল মোটামুটি মেরু অঞ্চলের বায়ু। এই দুই শীতল আর উষ্ণ বায়ুর সীমারেখার মধ্যেও কিন্তু এই ধরনের সংঘর্ষ বৃষ্টিপাত হয়ে থাকে। আর আমাদের দেশে কালবৈশাখী ঝড়ও কিন্তু এই সংঘর্ষের ফলে কিন্তু সৃষ্টি হয়। তোমরা কালবৈশাখী যখন পড়িয়েছিলাম দেখেছিলাম যে আমরা উত্তর পশ্চিম দিকে একটা, দক্ষিণ দিক থেকে আমাদের উত্তর পশ্চিম দিকে একটা বাতাস প্রবাহিত হচ্ছে, আবার উত্তর পশ্চিম দিক থেকে আবার দক্ষিণ দিকে একটা বাতাস প্রবাহিত হতে চায়, যার ফলে এই দুটো মুখোমুখি সংঘর্ষের ফলে আমাদের কালবৈশাখী ঝড় হয়। যার ফলে কালবৈশাখী ঝড়ের সময় যে বৃষ্টিপাতটা হয় এটাও কিন্তু অনেকটা সংঘর্ষ বৃষ্টিপাত, এবং আমাদের এই সংঘর্ষ বৃষ্টিপাতের ফলে আমাদের কালবৈশাখী ঝড়ের সৃষ্টি হয়। আচ্ছা, তাহলে আমরা বৃষ্টিপাতকে কয়েক রকম বৃষ্টিপাত পড়লাম আমরা এখানে। আমরা পরিচলন বৃষ্টিপাত পড়লাম, যেটা নিরক্ষীয় অঞ্চলে বেশি দেখা যায়, আর হচ্ছে পরিচলন বৃষ্টিপাতটা আমাদের দেশে বর্ষাকালে একটু হয়। আর শৈলক্ষী বৃষ্টিপাতটা পড়লাম, যেটা আমাদের দেশে বান্দরবন, তারপরে রাঙামাটি, পার্বত্য চট্টগ্রাম এই এলাকার পাহাড়গুলোতে বাতা পেয়ে বৃষ্টিপাত হয়। শৈলক্ষী বৃষ্টিপাত আমাদের দেশে হয়ে থাকে। তাছাড়া আমরা পড়েছি যে বাতাসটা ওই যে ঘূর্ণির ফলে সৃষ্টি হয়, সেটা হলো ঘূর্ণ বৃষ্টি বা ঘূর্ণিঝড় বৃষ্টি বলে। আর একটা হচ্ছে সংঘর্ষ, শীতল আর উষ্ণবায়ুর মুখোমুখি সংঘর্ষের ফলে বৃষ্টিপাত হয়, সেটা হচ্ছে সংঘর্ষ বৃষ্টিপাত। এই 4 প্রকার বৃষ্টিপাত। তাহলে আমরা বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ পড়লাম। এখন আসো আমাদের কিন্তু তাহলে বাতাসের বায়ুমণ্ডলের যে কার্যকলাপগুলো, যে মেঘ বৃষ্টি, তারপর হচ্ছে যে আর্দ্রতা, বায়ু প্রবাহ, এগুলো মোটামুটি, এবং আবহাওয়া জলবায়ুর যে জিনিসটা সেটা কিন্তু আমাদের শেষ। এখন আমরা এই জলবায়ু, জীবজগতের জলবায়ুর বিভিন্নতার যে প্রভাব আছে, অনেক প্রভাব। জলবায়ুর প্রভাবে মানুষ, জীবজন্তু, গাছপালা সব কিছুর উপর জলবায়ুর প্রভাব। জীবজগতের ক্ষেত্রে প্রাকৃতিক পরিবেশের মধ্যে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে হলো জলবায়ু। এই জলবায়ুর বিভিন্নতার জন্য একটা জায়গার মানুষ, উদ্ভিদ, সেখানকার জীবজন্তু বিভিন্ন রকম হয়ে থাকে, যেমন তেমনি একটা এলাকার মানুষের খাদ্য অভ্যাস, সেটা তাদের পেশা, তাদের পোশাক পরিচ্ছদ, তাদের চেহারা ছবি, তাদের মেজাজ মর্জি, তাদের আবাসন স্থল এবং ঘর বাড়ির প্রকৃতি এবং খাদ্যাভ্যাস পর্যন্ত এভরিথিংয়ের উপর এই জলবায়ুর প্রভাব। কারণ হচ্ছে তোমরা দেখো, জীবিকা একটা অঞ্চলের এই যে জলবায়ুর যে প্রভাব, দেখো জীবিকার উপরে জলবায়ুর যথেষ্ট প্রভাব রয়েছে। কেন? যেই অঞ্চলে ফসল বেশি হয় সেই অঞ্চলের মানুষের জীবিকা কী হবে বলো তো? সেই অঞ্চলের মানুষের জীবিকা হবে কৃষি। কিন্তু যে অঞ্চলে ফসল হয় না, যেমন মরুভূমি এলাকায় ফসল হয় না, তারা কি করবে? তাদের এলাকায় তারা যাযাবর হয়, না হলে তারা পশু শিকার করে, তাই না? এই ধরনের জীবিকা হবে। আর যে অঞ্চলে তোমার মানুষের প্রচুর, যেমন নিরক্ষীয় অঞ্চলে কি হচ্ছে যে কৃষিকাজের জন্য অনুকূল না, তখন সেখানকার মানুষ কী করে? সেখানকার পিগমিরা কী করে? যে পশু শিকার করে বা ফলমূল সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে। আমাদের নাতিশীতোষ্ণ অঞ্চলে, মৌসুমী অঞ্চলে কী হয়? প্রচুর ফসল হয়, যার ফলে এখানকার প্রধান পেশা কি? কৃষি। মরুভূমি অঞ্চলে বেদুইনরা তারা যাযাবর হয়ে থাকে। পরে হলো তুন্দ্রা অঞ্চলে এরা মাছ শিকার করে, বল্গা হরিণ পালন করে জীবিকা নির্বাহ করে। তাহলে জীবিকার উপর জলবায়ুর প্রভাব বিস্তার করছে। এরপরে আসো উদ্ভিদের উপর প্রভাব বিস্তার করে জলবায়ুর কারণে নিরক্ষীয় অঞ্চলের গাছগুলো কেমন হয়? নিরক্ষীয় অঞ্চলে সারা বছর বৃষ্টিপাত হচ্ছে, সেখানকার কী হয়? চিরহরিৎ বৃক্ষের বনভূমি, গাছগুলো সারা বছর সবুজ থাকে। তাহলে সেখানে চিরহরিৎ বৃক্ষের বড় বড় গাছ হয়, সেখানে তোমার লোহা কাঠের বৃক্ষ, তারপর হচ্ছে সেখানে হচ্ছে আমাদের বিভিন্ন লোহা কাঠ, মেহগনি কাঠ ইত্যাদি বৃক্ষ হয়, এবং ঘন অরণ্য। এবং সেখানে কী হচ্ছে, সেটা আর হলো আমাদের যে মৌসুমী অঞ্চল, নাতিশীতোষ্ণ অঞ্চলে আমাদের পর্ণমোচী বৃক্ষের বনভূমি হয়ে থাকে, শাল, সেগুন, গজারি ইত্যাদি হয়ে থাকে, কারণ আমাদের শীতকালে পাতা ঝরে যায়। আবার যেখানে তুন্দ্রা অঞ্চল, যেখানে তোমার নাতিশীতোষ্ণ হয়, সেখানে সরলবর্গীয় পার্ন, ফাইন এইগুলো গাছ হয়ে থাকে। আর যেখানে মরুভূমি, সেখানে কী হবে? জলবায়ুর কারণ মরুভূমি অঞ্চলে দেখা যায় ফণিমঞ্চা, কাঁটা জাতীয় ঝোপঝাড়, বাবলা জাতীয় গাছ এগুলো জন্মে। তাহলে উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব বিস্তার করছে। তারপর জীবজন্তুর উপর কীভাবে প্রভাব বিস্তার করছে? সবচেয়ে যেমন আমাদের নাতিশীতোষ্ণ অঞ্চলে বা মৌসুমী অঞ্চলে সব ধরনের জীবজন্তু পাওয়া যায়, হিংস্র, তারপরে হলো তৃণভোজী, মাংসাশী ইত্যাদি সব ধরনের জীবজন্তু আমরা দেখতে পাই। যে আমাদের এলাকায় যেমন বাঘ, সিংহ,
হরিণ, আবার হাতি, আবার গরু, ছাগল, ভেড়া ইত্যাদি আমরা দেখতে পাই। কিন্তু যেখানে তৃণভূমি জন্মে সেখানে শুধু তৃণভোজী প্রাণী দেখতে পাবে। যেমন হচ্ছে যেগুলো ঘাস খায়, যেগুলো তৃণভোজী, হাতি, ঘোড়া, মহিষ, গরু এগুলো দেখা যায়। তাতে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে দেখা যাচ্ছে যে ছাগল, ভেড়া, দুম্বা, উট এগুলো দেখা যায়। তাহলে জলবায়ুর জন্য কিন্তু এক জায়গায় জীবজন্তু কেমন হবে সেটা কিন্তু জলবায়ুর উপর নির্ভর করে। ফসলের উপর কথা আগেই বলেছি যে সব জায়গায় কি একরকম ফসল হয়? যেমন আমাদের দেশে যে জলবায়ুটা মৌসুমী জলবায়ু, নাতিশীতোষ্ণ, এবং আমাদের শীতকালে বৃষ্টিপাত হয় না, গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়। আমাদের দেশে কি বেশি হয় বলো তো? আমাদের যে মৌসুমী জলবায়ু অঞ্চলে ধান বেশি হয়, তাই না? ধান বেশি হয়, ধান, তারপরে আমাদের ইক্ষু, কফি ইত্যাদি হয়ে থাকে। আর হচ্ছে যেখানে ভূমধ্যসাগর বা শীত প্রধান দেশে নাতিশীতোষ্ণ অঞ্চলে কি হয়? গম বেশি হয়, সেখানে গম, বজরা, ভুট্টা এগুলো হয়ে থাকে। তাহলে জলবায়ুর কারণে কোনো জায়গায় ধান হচ্ছে, সেখানকার মানুষের প্রধান খাদ্য কী হবে? ভাত। আর যেখানে জলবায়ুর কারণে গম বেশি হচ্ছে সেখানকার মানুষের প্রধান খাদ্য কী হবে? রুটি। তাহলে দেখো, জলবায়ুর কারণে ফসলের তো ভিন্নতা হচ্ছে, তার সাথে মানুষের খাদ্যাভ্যাসেরও পরিবর্তন হচ্ছে, তাই না? এক এক জায়গার মানুষের খাদ্যাভ্যাস বা প্রধান খাদ্য এক এক রকম হয়ে থাকে। তারপরে দেখো, শারীরিক এবং মানসিক শক্তির উপর কিন্তু জলবায়ুর প্রভাব বিস্তার করে। দেখবে যে অনুকূল জলবায়ু বা ভালো ওয়েদার যেখানে, সেখানকার মানুষ খুব সাহসী, উদ্যমী, অধ্যবসায়ী হয়ে থাকে। হ্যাঁ, যেমন হচ্ছে আমাদের ইংল্যান্ডে, যুক্তরাজ্য, নরওয়ে, স্পেন, ফ্রান্স, জার্মানি এই এলাকার মানুষগুলো খুব উদ্যমী এবং তারা কিন্তু বীরত্বপূর্ণ কাজ করতে উৎসাহ বোধ করে, খুব কর্মতৎপর হয়ে থাকে, অধ্যবসায়ী হয়ে থাকে। আবার হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চলের মানুষের মেজাজ মর্জি যেমন ঠান্ডা থাকে, তারা যেমন নিখুঁত কাজ করতে পারে, অধিকক্ষণ ধরে কাজ করতে পারে। উষ্ণমণ্ডলের মানুষ কিন্তু সেটা পারে না, তারা কিন্তু একটু তীক্ষ্ণ মেজাজের হয়, একটু দিয়ে রেগে যায়, তারা সূক্ষ্ম কাজ করতে পারে না, বেশিক্ষণ কাজ করতে পারে না। আর যদি শীতল অঞ্চলের কথা বলে, মেরু অঞ্চলের দিকে যাও, সেখানকার লোকেরা অলস এবং একটু উদ্যমহীন হয়ে থাকে, শীতের কারণে জড়সড় অলস, একদম উদ্যমহীন হয়ে থাকে। শুধু কি তাই? শারীরিক মানসিক অবস্থা তো জলবায়ুর তো মানুষের শারীরিক মানসিক অবস্থার উপর প্রভাব বিস্তার করছে। তাছাড়া দেখো, চেহারা ছবির উপরও কিন্তু নিগ্রোদের চেহারা যেমন, সেখানে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কঙ্গো সেই জায়গাগুলো, যে এলাকা, সেখানে কিন্তু নিগ্রো থাকে। হ্যাঁ, আফ্রিকানরা দেখেছো তাদের চেহারা ছবি কেমন? নাকগুলো বোটকা, ঠোঁটগুলো মোটা, চুলগুলো একদম কোকড়া পেঁচানো পেঁচানো, তাই না? সেরকম কি আমাদের বা ইংরেজদের বলো? আমেরিকার মানুষ কি সেরকম? আমেরিকার মানুষ কি হচ্ছে উঁচা, লম্বা, ফর্সা, কিন্তু চুলগুলো কিন্তু কালো, বাদামি বা সাদা। বলো, এটা কেন হচ্ছে? জলবায়ুর কারণে। জলবায়ুর কারণে যখন জলবায়ু অঞ্চল পড়েছো তখন দেখেছো যে এই ভ্যারাইটিগুলো জলবায়ুর কারণে হচ্ছে। তাহলে মানুষের পোশাক পরিচ্ছদ, গরম অঞ্চলের মানুষ যে ধরনের পোশাক পরিচ্ছদ করবে, শীতের মানুষ কি সেই ধরনের পোশাক পরিচ্ছদ করবে? কখনোই না। তাছাড়া আমাদের বসতি এবং ঘর বাড়ির আকার আকৃতিও কিন্তু জলবায়ুর উপর ডিপেন্ড করে। তেমন দেখো, নাতিশীতোষ্ণ অঞ্চলের জলবায়ুর বেশ আরামদায়ক, তাই না? সেই অনুযায়ী যদি নিরক্ষীয় অঞ্চল বা যেখানে অত্যন্ত গরম, এবং মেরু অঞ্চল যেখানে খুব শীত, এই দুই অঞ্চলে কি মানুষ বেশি বসবাস করতে আরাম ফিল করে? তারা, যার ফলে নিরক্ষীয় অঞ্চলে এবং মেরু অঞ্চলে কিন্তু লোক বসতি কম। আর হলো নাতিশীতোষ্ণ, এই যে প্রান্তীয় অঞ্চলে, মৌসুমী অঞ্চলে প্রচুর লোক বসতি কম। আর যে অঞ্চলে বৃষ্টিপাত হয় তাদের ঘর বাড়ির আকৃতি কেমন? তাদের ঘর বাড়ির বাড়ির চালটা ঢালু হয় বৃষ্টি যেখানে হয়। আবার দেখো, বরফের যেখানে খুব তুন্দ্রা অঞ্চল বা একদম সেই মেরু অঞ্চলের দিকে বরফের ঘর তৈরি করা হয়, সেই ঘরে কোনো জানালা থাকে না। তো ওরা বরফের ঘর তৈরি করে। তাহলে দেখো, কোন জায়গায় কী ধরনের ঘর বাড়ি হবে সেটাও কিন্তু জলবায়ুর উপরেই ডিপেন্ড করে। অতএব আমরা কি বলতে পারি যে জীবজগতের প্রাকৃতিক পরিবেশের উপর, মানে যেই উপাদানটা সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে সেটা কি? জলবায়ু। একটা জলবায়ুর উপর মানুষ, উদ্ভিদ, জীবজন্তুর উপর তো প্রভাব বিস্তার করেই। তাছাড়া মানুষের অর্থনৈতিক কার্যাবলী কী হবে, তাদের খাদ্যাভ্যাস, তাদের পোশাক পরিচ্ছদ, তাদের ঘর বাড়ি, সব কিছু জলবায়ু, সব কিছুকে নিয়ন্ত্রিত করে, সব কিছুর উপর জলবায়ুর প্রভাব বিস্তার করে। তাহলে বোঝা গেছে যে জলবায়ুর প্রভাব, জীবজগতের উপর জলবায়ুর প্রভাব নিয়ে আলোচনা করা হলো। এখন এইখানে এই পর্যন্ত আমার পুরো অধ্যায় পড়ানো শেষ। সেই সাথে শুধু এটা না, তোমাদের টেস্টের সিলেবাস পুরোটা শেষ। তা শুধু না,
আমাদের জিওগ্রাফি বইয়ের ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট দুটো বই পুরোপুরি শেষ। তার মানে আমাদের পড়া শেষ, আমাদের কোর্স কমপ্লিট, একদম আমরা ইন্টারমিডিয়েট পরীক্ষা, ফাইনাল পরীক্ষা দেওয়া পর্যন্ত আমরা রেডি, আমাদের সব পড়া শেষ। এখন আমরা যে ক্লাস যেগুলো করবো সেটা রিভিশন ক্লাস। তাহলে তোমাদের সমস্ত কোর্স শেষ, সিলেবাস শেষ, ঠিক আছে? এখন তোমরা মনোযোগ দিয়ে বাসায় পড়বে, যেখানে না বুঝবে সেটার জন্য আমাদেরকে নক করবে, এবং আর হচ্ছে যদি কোনো সমস্যা হয় তার জন্য তো আছি আমরা, আর আমরা এরপরে রিভিশন ক্লাস করব। আর এই চ্যাপ্টার থেকে যেগুলো পড়ালাম তার থেকে যে কিছু প্রশ্ন আসতে পারে, কী ধরনের প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলো তোমরা দেখে নিবে। আমি প্রশ্নগুলো দিয়ে দিয়েছি, প্রশ্নগুলো দিয়ে দিবে, প্রশ্নগুলো এরপরে দেখে নিবে। প্রশ্নগুলো হচ্ছে, দেখতে পাচ্ছ কি না তোমরা, দেখো এই যে একটা চিত্র দিয়েছি, চিত্র। প্রশ্নটা হচ্ছে বৃষ্টিপাত কাকে বলে, আপেক্ষিক আর্দ্রতা ব্যাখ্যা করো এবং বায়ুর চাপ বলয় হিসেবে চিত্রের কচিহ্নিত অংশের বিবরণ দাও। কচিহ্নিত অংশটা দেখেছো, এই যে দেখেছো নিরক্ষীয় অঞ্চলটা। আর হচ্ছে চিত্রে নির্দেশিত খ এবং ঘ অঞ্চলের বায়ু প্রবাহের পার্থক্য বিশ্লেষণ করো। খ কোনটা, এই যে দেখো খ দেখেছো, আর গ, এই দুটোর মধ্যে পার্থক্য বিশ্লেষণ করো। এই প্রশ্নটা অবশ্যই তৈরি করে রাখবে, এটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আর এখানে দেখেছো একটা প্রশ্ন যে সুমনের বন্ধু হচ্ছে ডন, তিনি মালয়েশিয়ায় থাকেন। মালয়েশিয়া কী ধরনের জলবায়ু দেখে নিবে। হ্যাঁ, মালয়েশিয়ায় থাকেন, তাহলে তিনি কি করেছেন, তিনি বাংলাদেশে বেড়াতে এসে সিলেটে বেড়াতে গেলেন এবং সেখানে কি করলেন, শ্রীমঙ্গলে চা বাগানে যাওয়ার পথে তিনি দেখতে পেলেন যে পাহাড়ের এক পাশে বৃষ্টিপাত হচ্ছে, অপর পাশে বৃষ্টিহীন। পড়িয়েছি আজকে, তাই না, বৃষ্টিহীন। এটাই হচ্ছে উদ্দীপক। প্রশ্ন কি, নিয়ত বায়ু কাকে বলে বা কি, সমুদ্র বায়ু এবং স্থলবায়ু কাকে বলে। গ নাম্বার হচ্ছে ডনের বসবাসকৃত অঞ্চলে যে ধরনের বৃষ্টিপাত হয় তা চিত্রসহ বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। ঘ নম্বর হচ্ছে পাহাড়ের এক পাশে বৃষ্টিপাত হচ্ছে অথচ অপর পাশ বৃষ্টিহীন, উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো। প্রশ্নগুলো তৈরি করে রাখবে, অ্যাসাইনমেন্ট হিসেবে তৈরি করে রাখবে, কলেজ স্কুলে আমরা দেখব, আর যত নিজেরা পড়ে ফেলবে। এবং এই চ্যাপ্টার পড়াতে আমি কিন্তু অনেক প্রশ্নের কথাগুলো কিন্তু আমি টপিক্সের সাথে সাথে বলে দিয়েছি, প্রশ্নগুলো তৈরি করবে, পড়বে। তাহলে আজ এ পর্যন্তই, দেখে নিয়েছো নিশ্চয়ই। আচ্ছা, তাহলে আজ এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং বাসায় থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।